শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলে ভালো কাটুক এই শুভ কামনা জানিয়ে রাঙা সকালের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রোম্মান। দর্শক শুভ সকাল এবং আমার পক্ষ থেকেও আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। লাবণ্য কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি, খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ। কিন্তু তুমি আমার সাথে ম্যাচ করেছো মনে হচ্ছে একটু। আমি যখন মেকআপ রুমে দেখছিলাম যে তুমি এই শাড়িটি পরেছো, আমি খুঁজছিলাম যে আসলে এর সাথে ম্যাচ করে আমার কোনো শার্ট আছে কিনা। তো সেটি আমি পরবার চেষ্টা করেছি। আমার না এটা খুব ভালো লাগে, তুমি সবসময় একটু চেষ্টা করো যে আমরা যখন আসলে মেকআপ রুমে থাকি তখন একটু আমাদের শাড়ির সাথে ম্যাচ করে তুমি আসলে আমাদের সঙ্গে একসাথে সেটে বসো। বাহ, এটা তো করতে হয়, কারণ আমাদের মধ্যে যদি মিল দেখে তাহলে দর্শকরাও কিন্তু সেই টিভি সেটের সামনে আবদ্ধ হয়ে যাবে। এবং আজকে বিশেষ করে একটু বেশি ম্যাচিং করবার চেষ্টা করেছি, কারণ আজকে আমাদের লুক কস্টিউম সব ঠিকঠাক আছে কিনা সেটি আমাদের যিনি অতিথি আছেন তিনি আসলে জাজ করবেন, কারণ তিনি সবসময় এসব নিয়ে থাকেন। দর্শকদের জানিয়ে দিই কে আছেন আমাদের মাঝে। দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন একজন আলোকচিত্রী সাংবাদিক, যিনি আলোকচিত্রের বিভিন্ন শাখায় বিচরণ করেছেন। তিনি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল আপনাদের। কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমরা তো খুবই ভালো আছি, ঠিকঠাক আছি আমরা। হ্যাঁ, ঠিকঠাক। কারণ আপনার সম্পর্কে যতদূর জেনেছি যে আপনি টম ক্রুজের সাথে দেখা করে এসেছেন এবং টম ক্রুজের ছবি তুলে এসেছেন। তো টম ক্রুজের সাথে দেখা করা মানুষজন আমাদের সাথে দেখা করতে এসেছে, এটা তো আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য। আমার অনেক সৌভাগ্য যে আমি আপনাদের সাথে কথা বলতে পারছি। এবং হ্যাঁ, এটা এক ধরনের অভিজ্ঞতা। ধরেন টম ক্রুজকে তো আসলে আমরা ধরেন মুভিতে দেখেছি, মানে আমি আসলে কখনো ধরেন মানে স্বপ্নেও আসলে ভাবিনি যে কখনো আমি আসলে ধরেন টম ক্রুজকে এরকম একটা দূরত্বে দেখতে পাবো। মানে এটা আসলে সৌভাগ্য। আর হ্যাঁ, মানে এক ধরনের আশীর্বাদ বলতে পারেন। আমার চারপাশে অসংখ্য ভালো মানুষ আছে, ওনাদের ভালোবাসা এবং ওনাদের স্নেহ মমতা আসলে ধরেন আমি আপনাদের সামনে এখন বসে কথা বলতে পারতেছি। একদমই তাই। আমরা এরকম অনেক অভিজ্ঞতা, অনেক গল্প শুনতে চাই আজকে, কিন্তু আজকে একটু একদমই শুরুতে আপনার ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাব। সেই ছোটবেলার গল্পগুলো একটু জানতে চাই। কোথায় বেড়ে উঠেছেন, জন্ম কোথায়, কি স্মৃতি মনে পড়ে? আমার বেড়ে ওঠা ধরেন ফেনীতে, একটা মফস্বল গ্রামে। আমার ওইখানে আমি আসলে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করি, প্রাথমিক উচ্চ বিদ্যালয়। তারপর আমি ঢাকায় চলে আসি। তো আমার ফেনীতে থাকা হলো কেন এমনিতে? আমার গ্রামের বাড়ি মফস্বলে, আমি যেখানে থাকি ওইটা আমাদের গ্রাম মফস্বল, খুবই নাম হচ্ছে কহুয়া। ওইখানে উপজেলায় আমাদের একটা স্কুল ছিল, বক্সমামুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওইখানে আমি ধরেন ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করি। তারপর আমার উচ্চ বিদ্যালয়ে যাওয়া হয়, ওইখানে আমি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করে আমি ঢাকায় চলে আসি। বাবা কি করতেন? বাবা তখন প্রবাসে ছিলেন আমেরিকাতে। জি হ্যাঁ, বাবা প্রবাসে ছিলেন। তো বাবা আসলে 2010-এ উনি মারা যান। তো আমার আসলে বেড়ে ওঠা ধরেন আমার নানু বাড়িতে, মানে মামা খালা ওনাদের মাধ্যমে বেড়ে ওঠা। তো আমি যখন ঢাকায় চলে আসি, আমি আসলে আমার বড় খালার বাসায় এসে পড়াশোনা শুরু করি। বড় খালাকে আমি বড় মা ডাকি, বড় মা খালু। তো আমার ওইখানে আমার 2জন কাজিন আছে, ভাইয়া আপু। তো ওনাদের স্নেহ মমতা, সবার মমতা ভালোবাসা দিয়ে আসলে আমার বেড়ে ওঠা শুরু। আমরা তো যখন বিভিন্ন ইভেন্টে আপনাকে দেখি, আপনি খুব সিরিয়াসলি কাজ করেন, আপনি কোনো বিশ্রাম নেন না। তো ছোটবেলায় কি এরকমই চটপটে ছিলেন নাকি অনেক শান্ত ছিলেন? না, ছোটবেলায় আমি আসলে খুবই শান্ত ছিলাম। মানে হয় কি, আমি ধরেন মফস্বলে বের হলো, যেটা হচ্ছে আমাদের একটা ধরেন সময়ের মধ্যে দিয়ে যেতে হতো। ধরেন স্কুলে যাও, স্কুল থেকে আসো, ঘরের মধ্যে থাকো। তো গ্রামে যেটা হয় ধরেন আপনার গ্রামে বাড়িতে ধরেন উঠান থাকে, খেলাধুলা যা হবে ওখানে সব। যেমন মনে আছে ধরেন আমি প্রথম আমাকে যে ফুটবল কিনে দেয় ওটা হচ্ছে আমার বড় মামা। উনি প্রথম ফুটবল কিনে দেয়, ফুটবলের সাথে আমার পরিচয় হয়। আমার প্রথম ব্যাটটা কিনে দেয়, ক্রিকেট ব্যাট, আমার মেজো মামা। তখন আমার আসলে গ্রামে ধরেন এই গ্রামে থাকার পরেও কিন্তু আসলে আমাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বেড়ে উঠতে হয়েছে, যেটা বাড়ির বাইরে যাওয়া যাবে না। ওটাই কিন্তু একটা পরিবেশ ছিল যে বাড়িগুলো এত কাছে কাছে ছিল, দেখা যেত বন্ধুরাও আশেপাশেই, সো উঠান ঘিরেই আসলে সব খেলাধুলা, সব স্মৃতি। আপনার ক ভাই বোন ছিলেন? আমরা 2 ভাই, আমি বড়, আমার ছোট ভাই। তার মানে আদরের পাল্লাও বেশি এবং ছোট ভাইকে যেটা হয় কি ধরেন মানে হয় কি বড় সন্তান হলে পরিবারে যেটা হয় সব আদর আসলে বড় সন্তানের দিকে চলে যায়, মানে প্রথম বিষয়টা যে এই ধরনের সুযোগটা তো অবশ্যই আমি পেয়েছি এবং এটা নিয়েছি। আচ্ছা, ব্যাডমিন্টন খেলতেও ভালো? হ্যাঁ, আমার আসলে ব্যাডমিন্টন খেলার প্রতি একটু ঝোঁক ছিল। সেটাও আসলে ধরেন ওই উঠোনের মধ্যে, যেহেতু বড় উঠোন ছিল, কোর্ট কেটে দেওয়া হতো মামারা যে যা কিছু হবে
এখানে তো ফ্রেন্ডরা ওইখানে আমাদের খেলাধুলা। আর স্কুলে যাওয়ার সাথে স্কুলে খেলাধুলা হয়েছে, ফুটবল ক্রিকেট সব ধরনের খেলাতে পার্টিসিপেট করা হয়েছে। মামাদের সাথে সম্পর্কটা মনে হয় বেশ হ্যাঁ, মামা যেহেতু নানা বাড়িতে বেড়ে যেহেতু নানা বাড়ি, যেন বাবা প্রবাসী ছিলেন, যেটা হয় ধরেন যেহেতু আম্মু জব করতেন, তো আমার আসলে নানু বাড়িতে থাকা হয়েছে। বেড়ে ওঠা। বাহ, চমৎকার। তো সেদিনের সেই ছোট্ট শান্ত ছেলেটি পরবর্তীতে কি হয়েছে, কেন আজকে আমাদের অনুষ্ঠানে এসেছে, সেটা একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরবো। দর্শক, এবারের ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচে যখন বিশ্বের খ্যাতনামা তারকারা একে একে উপস্থিত হচ্ছিলেন, ঠিক তখনই বাংলাদেশের ফটো সাংবাদিক মোহাম্মদ সাজ্জাদ হোসেন দুনিয়ার রঙিন বাস্তবতাকে ফ্রেমবন্দি করছিলেন নান্দনিক সৃষ্টিশীলতায়। মোহাম্মদ সাজ্জাদ হোসেনের ক্যামেরায় ধরা পড়েছে আন্তর্জাতিক তারকাদের স্মরণীয় মুহূর্তগুলো। মোহাম্মদ সাজ্জাদ হোসেন বর্তমানে অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউনের সিনিয়র ফটো সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছেন। মূল পেশার পাশাপাশি তার তোলা ছবি আন্তর্জাতিক গণমাধ্যম যেমন দ্য গার্ডিয়ান, দ্য অবজারভার, দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য টেলিগ্রাফ, ডয়েচে ভেলে নিউজ, বিবিসি, এজেন্সি ফ্রান্স প্রেস অর্থাৎ এএফপি, এপি, রয়টার্স, কিউডোতে প্রকাশিত হয়েছে। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিচারক এবং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া অর্থাৎ BJIM এর সহ প্রতিষ্ঠাতা তিনি পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট থেকে 3 বছরের প্রফেশনাল ফটোগ্রাফি প্রোগ্রামে বিশেষ প্রশিক্ষণ নেন। এরই অংশ হিসেবে মিশরে ডকুমেন্টারি ফটোগ্রাফি কর্মশালায় অংশ নিয়েছেন। এছাড়াও দেশে এবং বিদেশে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রদর্শনীতে এবং কর্মশালায় তিনি অংশগ্রহণ করেছেন। তিনি প্রথম অনলাইন ফটো সাংবাদিক হিসেবে 2021 সালে প্রেস কাউন্সিল অ্যাওয়ার্ড অর্জন করেন। চলুন তার কাছে আবার ফিরি। অনেক অর্জন ছোট্ট বয়সে। একটু ধরেন আমি সবসময় এটা বিশ্বাস করে ধরেন আমার চারপাশে, আমার এই জার্নিতে যারা ছিল, চারপাশে অসংখ্য ভালো মানুষ ছিল। সে অসংখ্য ভালো মানুষের ভালোবাসা, স্নেহ, মমতা আসলে আমার জার্নিটা অনেক স্মুথ ছিল। তো ওই জন্য ধরেন আমি আসলে অনেক জায়গা থেকে কাজের সুবিধা পেয়েছি, সুযোগ পেয়েছি। আমি অল্প একটু সুযোগ পেয়েছি, ওটা হয়তো আমি ওটা ভালোভাবে কমপ্লিট করার চেষ্টা করেছি। বুঝতে পেরেছি, অনেক বিনয়। আপনার ছোটবেলায় আপনি আবৃত্তিও করতেন, অভিনয় করতেন শুনেছি। এটা আসলে আমি মানে একবারই আমার সাথে হয় কি, স্কুলে আপনি যখন ধরেন টিচাররা অনেক সময় হয় কি যে একটু মানে স্নেহ মমতা দিয়ে যে না তোমাকে এই আবৃত্তিটা করতে হবে। আমি প্রথমে একবারই একটা কবিতা আবৃত্তি করেছি। কোন ক্লাসে? সেটা হচ্ছে ধরেন ক্লাস 7-এ। আচ্ছা। এটা আসলে আমার একান্ত আমার টিচারে এক ধরনের স্নেহ মমতাই বলবো, যে আমি আসলে স্টেজে কথা বলাটা আমার জন্য খুব মানে ভয় কাজ করে, ছোটবেলা এখনো করে। তো ওইখানে একটা ওই একই আমার শিক্ষক আলাউদ্দিন স্যার বলবো, উনি আমাকে ম্যাথ পড়াতেন। উনি আসলে আমাকে মূলত কবিতা আবৃত্তি এবং একটু অভিনয় করার জন্য উনি মানে মঞ্চে ওইটা উনি আমাকে ওই সময় বোধহয় এটাই হতো, শিক্ষকরা বেছে নিতেন যে তুমি এটা পারফর্ম করবে, তুমি ওটা করবে। স্কুল কোথায় ছিল আপনার? ফেনীতেই? কোন স্কুল ছিল? বক্সমোর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা। তারপরে ওখানে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা। তারপর ক্লাস 6 থেকে 8 পর্যন্ত বক্সবামুদ উচ্চ বিদ্যালয়, এটা মফস্বল। তারপরে এসএসসি হচ্ছে আমার কদমতলা পূর্বাশাবো, আর এইচএসসি হচ্ছে নর্ডেম কলেজ। বাসাবো বলতে আপনি ঢাকা এসে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন? আচ্ছা, তো এরকম হঠাৎ ঢাকা আসার সিদ্ধান্ত নেওয়া হলো কেন? সেটা হচ্ছে আমার বড় খালা, বড় মা, তো উনি আমাকে আসলে ঢাকায় নিয়ে আসেন। আচ্ছা। যে ঢাকায় পড়াশোনা করার জন্য আর কি। আচ্ছা, যেটি বলছিলেন পরবর্তীতে খালার সাথে আপনার থাকা হয়েছে। তো বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে কবে জড়িয়ে পড়েছে? সেটা হচ্ছে ক্লাস 9-এ। ক্লাস 9-এ আমি যখন ঢাকায় এসে পড়াশোনা করি, তখন আসলে প্রতি সপ্তাহে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে গাড়ি যেত, তো আমরা ভ্রাম্যমাণ লাইব্রেরি, তো ওইখানে ধরেন আমরা প্রতি সপ্তাহে বই নিয়ে ওইখান থেকে পড়াশোনাটা শুরু আর কি, গল্পের বই পড়া। আচ্ছা, কোন ধরনের গল্পের বই পড়তেন সে সময়? সে ধরেন হুমায়ুন আহমেদ পড়া হয়েছে, আরো বিভিন্ন ধরনের। তারপর আমরা এর বাইরে ধরেন আমাদের একটা ফ্রেন্ড ছিল, ও আসলে বই লাইব্রেরি থেকে ভাড়া নিয়ে আসতো, 3 গোয়েন্দা। আচ্ছা। ও ভাড়া নিয়ে আসতো ধরেন 4-5 দিনের জন্য, তখন আমরা আসলে কয়েকজন মিলে ওই বইটা ভাগ করে পড়তাম। ওই কয়েকজন মিলে ওই ধরনের ওই টাকাটা আমরা দিয়ে দিতাম। তো এটা এক ধরনের অভিজ্ঞতা যে আমাকে আজকে একদিনের মধ্যে বইটা শেষ করতে হবে, যত দ্রুত সম্ভব হয়। তো এইভাবে আসলে বইয়ের পড়ার চর্চা শুরু। এই বই পড়ার আনন্দটা আসলে খুব মনে পড়ে, তাই না? নস্টালজিক হয়ে যায়। হ্যাঁ, মানে এখন তো আসলে বই পড়া হয় না, সত্যি কথা বলতে। আমি আসলে মাঝে মাঝে ভাবি ধরেন এখন যে সোশ্যাল মিডিয়া, তারপরে অনেক কিছু ভিড়ে, মানে আমি মনে হয় এখন যদি হতো, আমার মনে হয় আসলে কখনো কোনো গল্প বই পড়া হতো না। একদমই।
True. তো তারপরে আপনি এসএসসি পরীক্ষা দিলেন ঢাকায় এসে, পরবর্তীতে নটরডেম কলেজ, একটা বিখ্যাত কলেজ, শীর্ষস্থানীয় কলেজ, সেখানে ভর্তি হলেন। এবং রুম্মানের এই বিষয়ে কথা বলতে বেশি ভালো লাগছে কারণ এটা রুম্মানেরও সেম কলেজ। কলেজ। তো সেখানে যে পড়বেন সেটা কি আগে থেকে স্বপ্ন ছিল নাকি? না, আমার আসলে eventually কখনো হয়েছে? স্বপ্ন ছিল না, কিন্তু আমার এসএসসি পরীক্ষা দিয়ে আমার একটা অপারেশন হয়, ছোট্ট অ্যাপেন্ডিক্স অপারেশন হয়। তো আমার অপারেশন হওয়ার পর যখন আমি ওই কলেজ দিয়ে যাচ্ছিলাম, মানে তখন আমার বড় মা, বড় খালা বলছে এই কলেজে ভর্তি হতে পারলে জীবনে ধরেন আর কিছু আসলে লাগে না। ওই আচ্ছা। একটা কথা আমার ধরেন এখন আমার মনে পড়ে যে, তো তখন আমি যখন ওইটার সময় আনএক্সপেক্টেড ছিল ওই কলেজে ভর্তি হওয়াটা। তো কোন বিভাগে হয়েছিলেন? আমি আর্টসে ভর্তি হয়েছিলাম, আচ্ছা। আমি ডব্লিউ গ্রুপে ছিলাম। আপনি বলছিলেন স্বপ্ন দেখা হয়নি, কিন্তু আমি প্রশ্নটা এমনিতে সবাইকেই করি, আমি বা রুম্মান যেই থাকে না কেন, আমাদের গেস্টের কাছে জানতে চাই যে আমরা ছোটবেলায় কম বেশি সবাই স্বপ্ন দেখি যে বড় হয়ে কি হব। আপনার কি এমনি আগে থেকে কোনো স্বপ্ন ছিল কিনা যে আপনি আজকে যে মানুষটি হয়ে উঠেছেন, তেমন কোনো ইচ্ছা বা অন্য কোনো স্বপ্ন ছিল কিনা মনের মধ্যে? আমি আসলে ধর ছোটবেলা আসলে ওইভাবে কোনো ভাবি নাই বড় হয়ে আসলে কি হব, কিন্তু ছোটবেলা আমি দেখতাম যে আমার ছোট খালামণি একটা ক্যামেরা ছিল, ফিল্ম ক্যামেরা। ওই ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়তো বাসায় বিভিন্ন প্রোগ্রামে। কিন্তু ধর হয় কি ছোটবেলা কিন্তু ধর এই ধরনের গ্যাজেট ছোট বাচ্চাদেরকে আসলে হাতে দেওয়া হয় না, নষ্ট হয়ে যায়। তো ওই সময় একটা ছিল যে আমি যদি বড় হয়ে এরকম ছবি তুলতে পারতাম, মানে ওই ধরনের আচ্ছা। একদম ওই জায়গা থেকে আসলে ধরেন এই অল্প একটু স্বপ্ন দেখা ছিল। তারপর যেটা হচ্ছে ধরেন আমি যখন কলেজে ভর্তি হই, আমি রুমান ভাইয়ের এই ধরনের অভিজ্ঞতা আছে, আমাদের একটা ম্যাগাজিন বই দেওয়া হয় যে ওইখানে কলেজে বৃত্তান্ত কী আছে, আচ্ছা। ওই বইটা উল্লেখ করে আমি দেখি অনেকগুলো ক্লাব ছিল, আমাদের সময় সম্ভবত 18টা ক্লাব ছিল। আচ্ছা 18টা ক্লাবের মধ্যে একটা ক্লাব ছিল নটরডেম নেচার স্টাডি ক্লাব। ওইখানে এক জায়গায় লেখা ছিল এখানে ফটোগ্রাফি প্রশিক্ষণ দেওয়া হয়। তা আমি ওই লিখাটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে আমি এই ক্লাবের মেম্বার হতে চাই, যেহেতু এখানে ফটোগ্রাফি এক ধরনের আমার শুরুটা হবে। ওই আগ্রহের জায়গা থেকে আমি আসলে ওই ক্লাবের মেম্বার হই। ওইখানে আসলে আমার প্রথম বেসিক ফটোগ্রাফি একটা ধারণা আমার পাই আর কি। নেচার স্টাডি ক্লাবে হ্যাঁ। মডারেটর কি মিজান স্যার ছিলেন? মিজানুর রহমান স্যার, জি, স্যারের সাথে আমার এখনো যোগাযোগ হয়। বাহ। আচ্ছা। তো সেখানে তো আরো অনেক ক্লাব ছিল, যেহেতু আপনি ছোটবেলায় আবৃত্তি করেছিলেন, একবার অভিনয় করেছেন, তো এখানে অন্যান্য কোনো ক্লাবের সাথে যুক্ত হয়েছিলেন? আমি অ্যাডভেঞ্চার ক্লাবের সাথে যুক্ত হয়েছি, কিন্তু আমার আসলে মূলত অ্যাক্টিভিটি ছিল, তা ফিল্ম ক্লাব ছিল, মুভি। তো আচ্ছা। আমি আসলে মূলত ফোকাস ছিলাম হচ্ছে নটরডেম নেচার স্টাডি ক্লাবের সাথে। আচ্ছা। ওই যে একটাই কথা যে ফটোগ্রাফি প্রশিক্ষণ দেওয়া হয়। তো আমি আসলে মিজান স্যারের সাথে তখন ওই জায়গাটায় বেশি বেশি কাজ করার সুযোগ পাই আর কি। তারপর যখন ওয়ার্কশপ হয়েছিল, ফটোগ্রাফির কর্মশালা হয়েছিল, সেই অভিজ্ঞতা কেমন ছিল? সেটা ধরেন প্রথমে আসলে বুঝতেছিলাম না যে কীভাবে করে। তারপর যখন আমাদেরকে ধরুন প্র্যাকটিক্যালি একদিন আউটিংয়ে নিয়ে যাওয়া হয় কলেজ ক্যাম্পাসের মধ্যে, আমাদের যে প্রশিক্ষণ ছিল ওই দিন সোহান ভাই। আচ্ছা। তো উনি আমাদেরকে আসলে প্রত্যেককে 5টা করে ছবি তোলার সুযোগ দিবে, কারণ ফিল্ম শেষ। তো আমি আসলে এখন বুঝি, ধরেন আমি তখন একটা ছবি তুলতে চাই, ফুলের ছবি, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে লাইট ডাউন। তো আমি না ওই ছবিটা আমি বলছি ভাই আমি কি এই ছবিটা তুলতে পারবো কিনা। তখন উনি, আমি জানি উনি শিওর ছিলেন যে এই ছবিটা হবে না, তারপর উনি আমাকে ছবিটা তুলতে দেন। তো আলটিমেটলি যখন ছবিটা আসলে প্রিন্ট করা হয় তখন আন্ডার এক্সপোজ ছিল, মানে ছবিটা একটু অন্ধকার। তো আমি এখনো মনে হয় যে ভাবি যে আমার যে প্রশিক্ষণ ছিলেন সোহান ভাই, উনি জানতেন এই ছবিটা হবে না, তারপর আমি যেহেতু ইচ্ছা প্রকাশ করছি উনি তখন আমাকে ওই ছবিটা তুলতে দিয়েছেন। বাহ, চমৎকার। এটি মনে হয় আসলে আপনার একটা শিক্ষা যে কাউকে বাধা দেয়া যাবে না, যে যেভাবে তুলতে চায় হ্যাঁ, আসলে। মানে এটা আসলে আমি এখন বুঝি, ধরেন কেউ যদি কিছু করতে চায় সেটা ধরেন আসলে ওকে, যদি আপনি জানেন যে আপনি ভুল করবেন, তারপর আমার কাছে মনে হয় যে কাজটা করুক, এক ধরনের অভিজ্ঞতা হবে। শুনেছি যে আপনার ল পড়বার ইচ্ছা ছিল, কিংবা পরিবার থেকেও কিছু একটা ইচ্ছা ছিল, শুনবো বিস্তারিত। মানে হয় কি, ধরেন আমরা যখন পড়াশোনা করি বাসায় সবাই তো আসলে ধরেন এক ধরনের বিভিন্ন মানে সাধারণ পড়াশোনা যেটা করি আমরা সাধারণত ল, না, সাধারণত ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা ইঞ্জিনিয়ারটা আপনার খুব সময় বেশি হচ্ছে চায়। গিয়ে বিবিএমবি এগুলোরই ইন্টারেস্ট। তো ওই জায়গায় ধরেন আমাকে ল পড়তে হয়েছে, কিন্তু আমার আসলে ধরেন আগ্রহ ছিল একটু মানে ফটোগ্রাফি। ফটোগ্রাফি। তো ওই Photography। জায়গা থেকে ধরেন আমি যখন লতে পড়ি, তখন আমার কাজিন ফটোগ্রাফি করেন অলরেডি। আপনি লতে ভর্তি হয়েছিলেন? হ্যাঁ, লতে ভর্তি কোথায়? দ্য ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে। আচ্ছা। আচ্ছা তো ওইখানে আমি ল পড়াকালীন সময় আমি আসলে টুকটাক, আমার কাজিন যেহেতু ফটোগ্রাফি করতো, উনি ওয়েডিং ফটোগ্রাফার ছিলেন, কি নাম? ওনার নাম হচ্ছে প্রীত রেজা। বাহ, তো খুব আমি প্রিয় আসলে একজন ফটোগ্রাফার, আমাদের রাঙা সকালে এসেছিলেন। জি, তো ওনার মাধ্যমে আসলে আমার একদম বলবো যে আমি পেশাদারিত্বে শুরু আমার উনি যখন ফটোগ্রাফি করতে যেত তখন উনি আসলে আমাকে হয় কি ওইখানে প্রথম দিকে ধরেন ব্যাগ রাখার জন্য একটা সিকিউরিটি, তো আমি ভাইয়ের সাথে যেতে যেতাম। তো ভাই আমাকে ভাবতো যে এত ভারী ব্যাগ মানে আমি পারবো কি না, তারপর আমি ওনার সাথে যাও। তখন আমি দেখলাম যে তখন ওইখানে তখন তো এত প্রযুক্তি অ্যাডভান্স ছিল, হয়তো তখন বাংলাদেশে হয়তো ছিল না। কোন সময়ের কথা? আমি তখন বলতেছি 2007-08। আচ্ছা। আচ্ছা তো তখন সানগান ধরে না ছবি তুলতে হতো। তো
তো আমি একদিন বললাম যে ভাই আমি সানগানটা ধরতে চাই। তাহলে তো উনি প্রথমে একটু অস্বস্তি, মানে দরকার নেই, আমি বলছি না আমি ধরতে পারবো, এটার জন্য লোক ছিল, আমি বলছি না আমি ধরবো। তো আমি ওই সানগান ধরে রাখতাম, উনি ছবি তুলতো। তো ওই জায়গা থেকে তখন ওই মাঝে মধ্যে উনি আমাকে ক্যামেরাটা দিত, তখন আমি ক্যামেরাটা দিয়ে টুকটাক ছবি তোলার চেষ্টা করতাম। আচ্ছা, তো ওই জায়গা থেকে উনি আমাকে একদিন বললো যে পাঠশালায় ভর্তি করেন, যে বেসিক জি। পরে একটা ধারণা থাকলো। পাঠশালা আমি ভর্তি হলাম, পড়াশোনা করলাম। তারপর আমি আসলে 2009 সাল থেকে ওয়েডিং ফটোগ্রাফি করা শুরু করলাম, আচ্ছা, যে তো পেশা। আচ্ছা, সেটি ওয়েডিং ডায়েরিতে। হ্যাঁ, ওয়েডিং ডায়েরিতে। ওয়েডিং ডায়েরিতে আপনি তাহলে 2009 সাল থেকে শুরু করেন। তো ওয়েডিং ডায়েরি মানে হচ্ছে বিয়ের ছবি তোলা। তো এই কাজটা করবার আগে আপনার মানসিক প্রস্তুতি কেমন ছিল? কারণ বিয়ে বাড়িতে ফটোগ্রাফির অনেক ব্যাপার থাকে, ক্লায়েন্টদের, মানে বিয়ে তো জীবনে একবারই হয়, হ্যাঁ, তো সেই মুহূর্তগুলো সেরা হতে হবে। এই জায়গায় আমি বলবো, আমি যখন 2007-08 সালে যখন ভাইয়ের সাথে আমি যাওয়া আসা করতাম, তখন ওই ধরনের একটা এনভায়রনমেন্টের সাথে আমি অভ্যস্ত। তো আমার ভাইয়া আমাকে সবসময় বলতো যে তুমি প্রতিদিনই বিয়ের ছবি তুলবা, তোমার হয়তো এটা প্রতিদিনের কাজ, কিন্তু যে মানুষটা বিয়ে করতেছে তার কিন্তু একবারই। তো ওই মোমেন্টগুলো কিন্তু খুব সিনসিয়ারভাবে ক্যাপচার করতে হবে। তো ওই কথাটা আমার সবসময় মনে থাকে যে ধর আমি আসলে প্রতিদিনই কাজটা আমি করতেছি, কিন্তু আমি যাদের ছবি তুলতেছি ওদের তো এটাই প্রথম, এটাই একবার। তো ওই জায়গাটা আমি আমার ছবি তোলার সময় সর্বোচ্চ চিন্তা করতাম যে কীভাবে ভালোভাবে ছবিটা তোলা যায়। আর আমার আসলে ওয়েডিং ফটোগ্রাফার হয়ে ওঠার পিছনে গল্প হচ্ছে, আমি যাদের ছবি তুলতাম, ধরেন আমি রুমান ভাইয়ের ছবি তুললাম, তারপর ওই রুমান ভাইয়ের রিলেটেড যদি কোনো প্রোগ্রাম আসতো ওয়েডিং ডেতে, তখন রুমান ভাইয়ের বলতো যাচ্ছে যে রুমান রশিদ ভাইয়ের প্রোগ্রামে যে ফটোগ্রাফারটা ছবি তুলছেন ওনাকে পাঠানো যায় কিনা। আর হয়তো হ্যাঁ, অনেক হয়তো বলতো যে ধরেন আমার নাম যায় না, কিন্তু বলতো যে যেহেতু চুল বড় ছিল, বলছে ওই প্রোগ্রামে যে বড় চুল ফটোগ্রাফার ছিল একটু ওনাকে পাঠানো যায় কিনা। এভাবে আসলে আমি একটা দুইটা করতে করতে আমার ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফির সাথে জড়িয়ে যাওয়া। এই ফাঁকে লাবণ্যকে শেয়ার করি, দর্শকরাও শুনতে পাবে, হ্যাঁ, কারণ আবার বৌভাতের যে অনুষ্ঠানটা ছিল সেখানে তার আগে তো হলুদ হয়েছে, বিয়ে হয়েছে, এবং বৌভাতের সময় প্রিতরে যে পুরো অনুষ্ঠানটা কভার করেছে, এবং সেই দিন সাজ্জাদ হোসেন এসেছিলেন। তখন আমি অতটা খেয়াল করিনি। পরবর্তী বছর যখন আমার ফার্স্ট অ্যানিভার্সারি হলো, তখন আমি সেই প্রিতরেজাকেই বলেছিলাম আমার ফটোগ্রাফির দায়িত্বটা সামলাবার জন্য। উনি ব্যস্ততার কারণে আসতে পারেনি। উনি বলেছিলেন যে আমি এমন একজনকে পাঠাচ্ছি, আপনি তাকে দেখে হয়তো হতাশ হবেন, হয়তো সে নন ইমপ্রেসিভ, মানে তাকে দেখে মনে হবে না ভালো ছবি তোলে, কিন্তু অসাধারণ ছবি তোলে। তো আমি বলেছি যে অসাধারণ ছবি তুললেই হবে, আমার কোনো অন্য কিছুই আসলে দরকার নেই। পরবর্তীতে সে সেটাই করেছে, এবং পরবর্তীতে সেই ইভেন্টের অনেক ছবি দেখে, যেটা সাজ্জাদ হোসেন বলছিলেন, অন্যান্য অনেক ইভেন্টের ছবির অফার পেয়েছিলেন আপনি। জি হ্যাঁ, এভাবে আসলে আমার ফটোগ্রাফি জার্নিটা শুরু। বাহ, চমৎকার একটা স্মৃতি মনে হয় আমি আর আমাদের দর্শক জেনে নিলেন। বাহ। তারপরে ওয়েডিং ডায়েরিতে আপনার পথ চলা, যেটা এখনো চলছে। হ্যাঁ, এখনো। তো দীর্ঘ সময়ের বিয়ে ছবি তোলার অভিজ্ঞতা থেকে দুই একটা স্পেশাল মোমেন্টস আমাদের সাথে শেয়ার করেন, সেটা মজার হতে পারে, কষ্টের হতে পারে। সেটা ধরেন আমি আসলে যখন বিয়ের প্রোগ্রাম ছবি তুলি, তখন আপনি আসলে প্রথম দিকে ধরেন আমি ধরেন লাঞ্চ কিংবা ডিনার আমি আসলে মানে করতাম না। তো আমার একদম মনে হচ্ছে, আমি একটা ক্লায়েন্ট, উনি ছবি তোলার পর উনি খুব জোরাজোরি করতেছে আমি খাবো না। ওখানে যে বর ছিলেন উনি নিজে এসে আমাকে বলতেছে আপনি আমার সাথে খেতে বসবেন। তখন আমি তো খুবই লজ্জায় পড়ে গেছি। পরে আমি ঠিক আছে আপনি বসেন, আমি বসছি। তো এভাবে আসলে কিছু স্মৃতি। আর আমরা যখন যাদের বিয়ের ছবি তুলি, যেমন আমি রুমান ভাই যখন বললেন, আমি তখন ভাবতাম যে আমি যার ছবি তুলব সে আমাকে দেখে আসলে কি ভাবে। তো আমার তো ওই এনভায়রনমেন্টটা আমাকে আসলে ক্রিয়েট করতে হবে। তখন আমি আসলে আমার ক্লায়েন্টের সাথে এক ধরনের বোঝাপড়ার মাধ্যমে ছবিগুলো তোলা হতো। তো প্রত্যেকের সাথে কিছু, আর আমি এখন সোশ্যাল মিডিয়ার যুগে এখন যেটা হয়, ধরেন অনেকের সাথে আমার ফেসবুকে অ্যাড আছে কিংবা ওরা যখন ছবি তোলে, অনেক সময় দেখি কি ওদের পিছনে একটা দেয়ালে বড় করে ছবি টাঙানো আছে, হয়তো দেখলাম যে আচ্ছা এই ছবিটা তো আমারই তোলা। এক ধরনের মানে এই স্মৃতিগুলো খুব ভালো লাগে। হয়তো কারো বাসায় গেলাম, উনি যেমন একজন আর্টিস্ট আমাকে ওনার বাসায় গিয়েছেন, উনি তখন ওনার দেয়ালে ছবি টাঙানো, তো উনি আমাকে নিয়ে গেল যে আপনার ছবি তোলা। এই ধরনের স্মৃতিগুলো তো ধরেন ভালো লাগে, এবং আপনার সামনের দিকে আরো কাজ করার এক ধরনের অভিজ্ঞতা। আর কোনো কষ্টের স্মৃতি রয়েছে? কষ্টের স্মৃতি ধরেন এরকম হয় যে একটা প্রোগ্রামে তো ধরেন হয় যে ধরেন আমি এক পক্ষে হয়ে কাজ করতেছি, আরেকজন পক্ষ, তো দেখা গেলো অনেক সময় হয় কি কিছু কিছু মানুষ ধরেন আমার হয়তো একজন কলিগের সাথে এক ধরনের ব্যবহার করছেন, এটা আসলে দরকার নেই, কিংবা তখন মনে হয় যে না এই জায়গাটা আসলে চেঞ্জ করতে হবে। আমার কাছে মনে হয় ধরেন
2007-8 কিংবা 6 সালে বিয়ের ছবির যে এনভায়রনমেন্ট এখন কিন্তু অনেক চেঞ্জ হয়ে অনেক গেছে। চেঞ্জ হয়েছে, এখন অনেক বেশি অনেক বেশি সচেতনভাবে মানুষ এই সত্যি। ফটোগ্রাফিটা করে। আমি সেটাই জানতে চাই, কারণ আপনি একটা লম্বা সময় ধরে ওয়েডিং ফটোগ্রাফির সাথে যুক্ত আছেন। তো 2009 সালের যে সিচুয়েশন কিংবা ছবি তোলার প্রতি, আলোকচিত্রীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেটা 2025-এ এসে নিশ্চয়ই অনেক বদলেছে এবং ফটোগ্রাফির ধরনেও অনেক কিছু ডিজিটালাইজেশন যোগ হয়েছে। তো নিজেকে আপনি আপডেট করেছেন কিভাবে? আপডেট করেছি ধরেন আমি আসলে কাজ করতে করতে আপনি প্রতিটা সেক্টরে যখন আপনি কাজ করবেন, আপনি ধরেন আজকে এক ধরনের অভিজ্ঞতা দিয়ে যাচ্ছেন, কালকে ধরেন হয়তো প্রযুক্তি নতুনভাবে আসতেছে, আপনি ওই প্রযুক্তির সাথে নিজেকে অ্যাডজাস্ট করে কাজ করবেন, তখন আসলে আপনার কাজের কোয়ালিটিও ভালো হবে এবং আপনার চারপাশে মানুষ ইকুইপমেন্ট যখন আপনাকে সাপোর্ট করবে, আপনার কাজটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আরও আপনি যখন গ্ল্যামার ফটোগ্রাফি করেন সেখানে তো একজন মডেলের সাথে বোঝাপড়া থাকে, কিন্তু যখন আপনি বিয়ের ফটোগ্রাফি করতে যান হয়তো দেখা গেল যে অধিকাংশ যাদের ছবি তুলছেন তাদের সাথে সেদিনই প্রথম দেখা, তো তাদের টেম্পারের সাথে আপনাকে ম্যাচ করতে হয়। হয়তো দেখা গেল তাদের অনেকেই হতে পারে না যে মিসবিহেভ করছে, কিংবা অনেকেই তো নানান রকম মানুষের নানান রকম আচরণ, সেগুলো আপনি কিভাবে সামাল দেন? সে ধরুন আমি যখন অনেক প্রোগ্রাম শুরুর আগে একটু 5-10 মিনিট কথা বলার চেষ্টা করি, তখন আসলে দেখি যে আসলে আমি যাদের ছবি তুলবো ওরা আসলে আমাকে কীভাবে ট্রিট করছে। এখন ধরেন অনেক সময় কি উনি হয়তো ওইভাবে ছবিটা তুলতে যাচ্ছেন, আমি হয়তো দেখছি যে ওই ছবিটা আসলে ভালো হবে না, তখন আমি চিন্তা করি উনি যেভাবে যাচ্ছে ওইভাবে ওনার ছবিটা আমি তুলে দিই, তারপর আমি আমার মতো করে ছবি তুলি। তো এই দুই ধরনের বোঝাপড়ার মধ্যে দিয়ে আসলে জানি। ঠিক রেখে এই মুহূর্তে আপনি কোন ক্যামেরা কিংবা লেন্স ব্যবহার করেন বেশি? এই মুহূর্তে আমি ক্যানন 5D Mark IV ক্যামেরাটা ইউজ করছি, আর আমার সাথে আছে 35mm লেন্স প্রাইম এবং 135 প্রাইম লেন্স। বাহ, আপনি কি শুধু ছবি তোলেন নাকি ভিডিওগ্রাফির সাথেও যুক্ত আছেন? আমি ছবি তুলি কিন্তু ভিডিওগ্রাফি আমি করি, কিন্তু ওটা আসলে কনফিডেন্টলি আমি বলি না, কারণ হচ্ছে ওই জায়গায় আমার মনে হচ্ছে আমার এখনো শেখা অনেক বাকি আছে, ওই জন্য আমি ছবিটাই আসলে বেশি ফোকাস করছি আর কি। পাঠশালা থেকে তো এমনি পুরোপুরি কোর্স আপনার কমপ্লিট করা হয়েছিল, এরপরে কি অন্য কোথাও আর শিখছিলেন? না, এরপর আর পড়াশোনা করা হয়নি ফটোগ্রাফি নিয়ে ওটা, কিন্তু অনেকগুলো ওয়ার্কশপে আসলে অ্যাটেন্ড করা হয়েছে আর কি, যেটা আমি দর্শকদের জানাচ্ছিলাম। তো পাঠশালাতে আপনি 3 বছরের কোর্স করেছেন। কেউ যদি ভালো ফটোগ্রাফার হতে চায় সেটার জন্য কি পাঠশালাতে যাওয়াটা জরুরি নাকি শিখতেই হবে? না, পাঠশালা যাওয়াটা জরুরি না, আর আমি বলবো যে আসলে ভালো ফটোগ্রাফার হওয়ার আগে আমি যেটা বলেছি, ভালো মানুষ হতে হবে। আপনি যদি ভালো মানুষ হন, আপনি যে কোনো সেক্টরে যান না কেন, আপনি যদি ভালো মানুষ হয়ে কাজটা শুরু করেন, আপনি যখন কাজটা খুব একাগ্রচিত্তে করবেন, সেটা যে আসলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান লাগবে না। কিন্তু হ্যাঁ, আপনি যদি একটা প্রতিষ্ঠানে যান, একাডেমিক কিছু বোঝাপড়া আপনার বাড়লো, আপনাকে হয়তো একটা পথ খুলে দিল, কিন্তু এটার জন্য যে পাঠশালায় যেতে হবে তা না। কিন্তু আমি বলবো পাঠশালা হচ্ছে সাউথ এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফটোগ্রাফি স্কুল। তো আপনি যদি ওইখানে যান, অবশ্যই আপনি কিছু শিখবেন, যেটা আসলে আপনার ইন ফিউচারে যখন আপনার জার্নিতে কাজে আসবে। এবং পাঠশালায় পড়ার কারণে ধরেন আমি আসলে আজকে এখানে দাঁড়িয়ে আছি, এটা আসলে পাঠশালা না পড়লে হয়তো আমি অনেক জায়গায় আটকে যেতাম, কিংবা ধরেন আমি যখন আমার পড়াশোনা নিয়ে কথা হয় যে কোথায় পড়েছেন, তখন আমি হয়তো বলি যে পাঠশালায়, তখন আচ্ছা হ্যাঁ তাহলে না আপনি কিছু জানেন। আমার যখন আমার ধরেন একটা হাইটের সমস্যা, ধর আমাকে দেখে প্রথম হয়তো ভাবে যে আচ্ছা ও কি ছবি তুলবে, ওই জায়গাটা ধরুন কথা বলতে বলতে একটা সময় হয় যে আচ্ছা না উনি ছবি তুলতে পারবে, এই ধরনের অভিজ্ঞতা তো হয়। হাইটটা আসলে গুণের হওয়া হচ্ছে, গুণের হাইট কতটুকু কম বেশি, হ্যাঁ, তো বাহ্যিক কোনো কিছু আসলে ম্যাটার করা উচিত না কেউ যদি ট্যালেন্টের বিচার করে। তো আপনি পাঠশালায় শিক্ষক হিসেবে বিশেষ কাকে পেয়েছিলেন? আমি পাঠশালায় শিক্ষক হিসেবে ধরেন প্রথম দিকে আমরা বিশেষ যেমন ডক্টর শহীদুল আলম ভাই বলে ওনাকে আমরা পেয়েছি, হাসিফ ভাই, তারপরে মুনিম আসিফ ভাই, তারপরে এন্ড্রু বিরাজ ভাই, তারপরে তানজিম ওয়াহাব ভাই। ওনারা প্রত্যেকে কিন্তু ওনাদের নিজের নামের পাশে ওনারা এখন যে অবস্থান আছে প্রত্যেকে মাস্টার। আবির আবদুল্লাহ ভাই, ওনাদের প্রত্যেকের কাছে অনেক কিছু শিখেছি। দেবাশিস সোম, ওনার কাছে ফ্যাশন ফটোগ্রাফি শুরু শিখা আমার। তো আপনি নিজেও তো শিক্ষক হিসেবে কাজ করেছেন। হ্যাঁ, আমি একটা ভার্সিটিতে আমি শিক্ষক হিসাবে একবার ক্লাস নিতে গিয়েছিলাম। ওটা অভিজ্ঞতা ধরেন ভিন্ন অভিজ্ঞতা। যেমন আমি আসলে আপনি বললেন না স্বপ্ন, আমি যখন কাজ করছি আমার কাছে মনে হচ্ছে আমি যদি কখনো কোনো একটা ভার্সিটিতে পড়াইতে পারি, কিংবা কোনো একটা ইউনিভার্সিটি কোনো একটা ফটোগ্রাফি কন্টেস্টে জাজ হিসেবে কাজ করি, আমি আসলে বলবো আমার জীবনে, আমার কেরিয়ারে, আমার লাইফ, প্রত্যাশার চেয়ে প্রাপ্তি অনেক বেশি আমার এটা। তবে বলে না যে স্বপ্ন দেখতে হয়, আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে হয়, তাহলে হয়তো আকাশ ছোঁয়া যায়, অন্তত কাছাকাছি যাওয়া যায়। আপনার স্বপ্ন ছিল আপনি ফটোগ্রাফার হবেন, হয়েছেন। আপনার স্বপ্ন ছিল কোনো ভার্সিটিতে আপনি লেকচারার হিসেবে কাজ করবেন, সেটিও আপনি করেছেন। আপনার স্বপ্ন ছিল কোনো ফটোগ্রাফি কম্পিটিশনে জাজ হবেন, সেটাও আপনি হয়েছেন। তো এই অর্জনগুলোকে আপনি বলছিলেন প্রত্যাশার থেকেও প্রাপ্তি অনেক বেশি। তবে প্রাপ্তির খাতা তো আসলে এখন মাত্র সবে খুলেছেন, আপনি কানে গিয়েছেন সম্প্রতি। তো
তো সেই অভিজ্ঞতাটা অবশ্যই শুনবো। তবে তার আগে জানতে চাই, আপনি তো গ্ল্যামার ফটোগ্রাফি, যেটা ফ্যাশন ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি, পাশাপাশি আপনি বিভিন্ন নিউজ রিপোর্টিং এর কাজও করেছেন। কোন কাজটিতে আপনি সবচেয়ে বেশি স্বচ্ছন্দ? আমি যদি এই মুহূর্তে বলি, আমার আসলে নিউজ ফটোগ্রাফিতে আমি খুব এনজয় করছি। ধরেন অনেক কিছু হ্যাপেনিং হয়, আপনি অনেক কিছু জানতে পারছেন, অনেক জায়গায় অনেক মানুষের সাথে মিশতে পারছেন। আমি যখন যে কাজটা করেছি আমি এটা খুব উপভোগ করেছি এবং সেটা আমি আমার ভিতর থেকে করেছি। আপনি আমাকে এখন যদি বলেন যে কোনো সেক্টরে যদি আপনি আমাকে কাজ করতে বলেন, আমি মনে হয় যে কনফিডেন্টলি আমি করে চলে আসতে পারবো। তারপর থাকে না একটা বিশেষ একটু আলাদা ভালো লাগা? আলাদা ভালো হয় যদি আমি নিউজ ফটোগ্রাফিটা আমি এখন খুব এনজয় করতেছি। আচ্ছা, কিন্তু আমি ধরেন ওয়েডিং ফটোগ্রাফি খুবই এনজয় করেছি, কারণ আমার শুরুটা ওয়েডিং ফটোগ্রাফি। তো আমি এখনও আসলে সুযোগ পেলে ওয়েডিং ফটোগ্রাফি করার চেষ্টা করি, যেহেতু এখন নিউজে কাজ করি, সময় খুবই কম পাওয়া যায়। এছাড়া ধরেন আমার এক ধরনের মানে শখ বলতে পারেন কিংবা ইচ্ছা, আমি আসলে মানুষের প্রতিচ্ছবি আমি না ছবি তুলে আর্কাইভ করে রাখতে চাই। সেটা যে কোনো সেক্টরে, যে কোনো সেলিব্রিটি হতে পারে, যে কোনো একজন সাধারণ মানুষ পথচারী হতে পারে, আমি ওনার ছবিটা তুলে আমি আমার আর্কাইভে রাখার চেষ্টা করি। আপনি যদি এখন আমাকে বলেন যে এই মুহূর্তে ধরেন, আমি আসলে কখনো ভাবি নাই যে টম ক্রুজের ছবি তুলবো। হয় না যে আমাদের আফটার ওয়েডিং এ অনেক ছবি তুলতে হয়, অনেকে বাসা বাড়িতেও নিয়ে যায়, হ্যাঁ, মানে তাদের বাসর ঘরে ছবি তোলার জন্য। এরকম কোনো মজার অভিজ্ঞতা কি আছে আপনার জীবনে? হ্যাঁ, মানে ধরেন এরকম হয় যে ছবি, মানে হয় কি বিয়ের পরে কনে যখন প্রথম তার শ্বশুরবাড়িতে যায়, ওইখানে ছবি তুলতে যাওয়া হয়, তখন ওই শ্বশুরবাড়িতে ঢুকান মানে যাওয়া, ওই জায়গায় ডকুমেন্টেশন করা, এরকম হয় অনেক সময় যে ছবি তুলতে মানে কনে ছবির জন্য রিকোয়েস্ট করছে, ছবি তুলছি, সময় কখন চলে যাচ্ছে আমরা সব বুঝতে পারছি না আর কি। এমন হয় ধরেন সকাল হয়ে যাচ্ছে, ফজর আজান দিয়ে দিচ্ছে, তখন হয়তো আমরা ছবি তুলছি। তাহলে বরের কি অবস্থা? না, বর মানে আমাদেরকে সহযোগিতা করছে, ছবি তুলছি, মানে সময় দিচ্ছে আর কি। এই ধরনের অভিজ্ঞতা তো হয়। আচ্ছা, একদিক দিয়ে খুবই খারাপ। যাই হোক, তো আপনার যেটা গানের অভিজ্ঞতা, লাবণ্য প্রশ্ন ছিল, শুনবো। কারণ কান চলচ্চিত্র উৎসব তো বিশ্বের একটা কি বলবো শীর্ষস্থানীয় একটি সম্মানজনক চলচ্চিত্র উৎসব। সেখানে যাবার স্বপ্ন সবার থাকে, অনেক তারকারাও সেখানে যাবার নিমন্ত্রণ পান না কিংবা সুযোগ পান না। হ্যাঁ, তো সেখানে আপনি বাংলাদেশের একজন ফটো সাংবাদিক হয়ে এবার প্রথমবারের মতো গেলেন। কেমন ছিল? মানে যাবার আগের প্রস্তুতি শুনবো, অভিজ্ঞতা, অনুভূতিটা শুনবো। অনুভূতিটা ধরেন আমি আসলে 2015-তে একবার প্রথম অ্যাক্রিডিটেশন করি, কিন্তু তখন আসলে যাওয়া হয়নি বিষয় জটিলের কারণে। পরবর্তীতে আমি এবছরে আমি আসলে আমার সম্পাদককে বললাম যে ভাই আমি আসলে গান প্রোগ্রাম কাভার করতে চাই। তো সম্পাদক মহোদয় আমাকে ওকে করলেন। এরপর আমি আমার ডিপার্টমেন্টের প্রধানকে জানালাম, উনি আমাকে ওকে করলেন। তো তখন আসলে অনুমতি নেওয়ার পরে যেটা হয় কি, অ্যাপ্লাই করব কি করব না, এক ধরনের জার্নি দিয়ে যাচ্ছিলাম। পরে যখন অ্যাক্রিডিটেশন করতে যাই, আমি তো আসলে বুঝি না। তো আমার যে সহকর্মী কলিগ জনি ভাই, তো উনি জনি হক গীতিকবি, এবং মাহমুদ মঞ্জুর ভাই, উনি আমার আর্ট এন্ড এন্টারটেইনমেন্ট এডিটর, হ্যাঁ গীতিকবি। তো মঞ্জুর ভাই যেটা হয়েছে, উনি প্রথমবার যখন গান করে আসলেন, উনি আমাকে সবসময় বলতেন যে যখনই গল্প যে আপনার একবার কানে যাওয়া উচিত, আপনি একবার কানে যান। তখন আমি না আমি যাব না। তো কিন্তু এবার যেটা হয়েছে যে ইচ্ছে প্রকাশ করলাম, বস সম্পাদক অনুমতি দিল, তখন জনি ভাই আমাকে অ্যাক্রিডিটেশনের জন্য যাবতীয় কাগজপত্র কীভাবে করতে হয়। তো যেটা হচ্ছে কোভিডের আগে কানে আপনি যখন অ্যাক্রিডিটেশন করতেন তখন কোনো ফি দিতে হতো না। আচ্ছা, তো আমি এবার যেহেতু আমাকে ফি দিতে হবে, তখন আমি আসলে ফিটা কীভাবে দিব আমি সে জানি না। ওই মুহূর্তে আমার আরেকজন কলিগ, উনি দ্য গার্ডিয়ানে কাজ করেন, রেদওয়ান ভাই, ওনার কার্ড ছিলেন, ওনার কার্ড দিয়ে আমার সাথে ভিসাটা ফিটা প্রদান করা হয়। তো অ্যাক্রিডিটেশন হয়ে গেল। অ্যাক্রিডিটেশন পাওয়ার পরে তখন এমবিসিতে ডেট পাচ্ছি না ভিসা ইন্টারভিউর জন্য। তখন আবার যথারীতি ওই যে বললাম না, আমার চারপাশে অসংখ্য ভালো মানুষ আছে, প্রত্যেকের জায়গা থেকে আমাকে সাহায্য করেছেন। তো ভিসা ফেস করলাম, ইন্টারভিউ হলো, তারপর ভিসা পেলাম ধরেন 8 তারিখে মে মাসের, প্রোগ্রাম হচ্ছে 13 তারিখে। তো আমার খুব অল্প সময় নোটিশের মধ্যে আমার সাথে গান উদ্দেশ্যে আমি রওনা দিই। এই রওনা দেওয়াটার পিছনে আমি আসলে খুবই কৃতজ্ঞ আমার সম্পাদক মহোদয়ের কাছে এবং জনি ভাই, মঞ্জুর ভাই। এর মধ্যে আমি যেটা বলবো, আমি আমার সহধর্মিণীর কথা বলতে চাই, উনি আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছেন। যখনই কোথাও আমি যখন একটু হতাশায় পড়ে যাই, উনি হয়তো আমাকে ওইখান থেকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছেন। তো উনিও বলতেছেন আর যাওয়া উচিত। এবং ধরেন অল্প সময়ের মধ্যে আমার কিছু কিছু মানুষ ছিলেন যারা আসলে ধরেন আমাকে সাহায্য না করলে আমি সে যেতে পারতাম না। যখন আমি কানে যাই, যাওয়ার পরে ধরেন যেটা হয়, কানে যাওয়ার আগ পর্যন্ত তাহলে এতটুকুই গল্প। তারপর যখন কানের উদ্দেশ্যে ফ্রান্সের পা রাখলেন, সেই সময়ের অনুভূতিটা শুনবো, ধীরে ধীরে সব গল্প শুনবো। কানে যখন আমি রওনা দিই, প্যারিসে যাওয়ার পরে যেটা হয়,
প্যারিসে নামার পর যখন বৃষ্টি শুরু হয়, আচ্ছা তো বৃষ্টির জন্য একটা জায়গায় আমার কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। পরে প্যারিস থেকে আমি কান শহরে যাওয়ার জন্য আমি ট্রেনে যাই। ট্রেনে পরের দিন সকালবেলা আমি পৌঁছানোর পরে যেটা হয়, ধরেন আমি তো প্রথমবার বুঝতেছি না কোথায় থেকে অ্যাক্রিডিটেশন কার্ডটা নিতে হবে। মানে আপনি 13ই মে পৌঁছেছিলেন? হ্যাঁ, জি। 13 মে পৌঁছানোর পরে যেটা হয়, আমি তো বুঝতে পারছি না কোথায় কী হতে হবে। তখন আমাকে জনি ভাই বলেছেন যে উনি জেগে থাকবেন, ওনাকে ভিডিও কল দিতে, আচ্ছা। আমি যদি কোথাও না চিনি। তো ওই সময় আসলে আমার পার্থ দার সাথে আমার দেখা, উনিও ওইখানে যায়, উনি 71 টিভিতে আছেন। তো আমি আসলে ওনার সাথে গিয়ে আমি আমার অ্যাক্রিডিটেশন কার্ডটা উঠে নিয়ে আসি আর কি। বাহ। উঠে নিয়ে আসার পরে এরপর আমরা যেখানে অবস্থান করি ওখানে যাই, ওখানে ফ্রেশ হওয়ার পরে ওই কানে প্রথম আমার যাওয়া এবং দেখা আর কি। তো প্রথম অনুভূতিটা শুনবো, প্রথম কানে পা রাখা। হ্যাঁ প্রথম অনুভূতি ধরেন আমি যখন কানে আসে দাঁড়াই, তখন আমার আসলে এক ধরনের অনুভূতি যে আমি কেউ কখনো ভাবি না এখানে আসবো। এক ধরনের নার্ভাস কাজ করতেছে, ছবি তুলতে পারবো কিনা। তো আমার তখন মনে হচ্ছে যে আমি কানে যাওয়ার পরে আসলে আমি আর্টিস্টদের ছবি তুলতে চাই, যাদের সাথে আমার দেখা হবে, কিন্তু ওই কিভাবে যে আসলে পথ চলবো ওইটা আসলে আমি জানি না। ওই জায়গাটা এক ধরনের নার্ভাস কাজ করছিল। আপনার একটা স্বপ্ন ছিল যেটা জনি হককেও বলেছিলেন, বিশেষ একজনের ছবি তুলবেন, ওই গল্পটা শুনবো। আমি যাওয়ার আগে আমাকে জনি ভাই জিজ্ঞেস করছে আপনি কার ছবি তুলতে চান, তখন আমি বলছি আমি টম ক্রুজের ছবি তুললে আমার কান প্রোগ্রাম ওকে। তো ওইটা যখন পরে টম ক্রুজ যখন আমি প্রথম উনি যখন আসছেন, উনি মিশন ইম্পসিবল এর যে ফাইনাল রেকর্ডিং এর জন্য গিয়েছেন, তো উনি যখন ওই গ্যালারিতে হেঁটে গেলেন তখন আমি ছবি তুলতে পারিনি, আমি মিস করলাম। আচ্ছা তখন আমাকে জনি ভাই বললো যে আরেকটা জায়গা আছে যেখান দিয়ে সে বের হবে। উনি কিন্তু বাংলাদেশে, আচ্ছা উনি কিন্তু আমাকে জনি হক এবার জানেন না, উনি আমাদের ওভার দ্য ফোন আমাকে বলতেছে আপনি ওই জায়গায় যান, ওইখান দিয়ে উনি বের হবে। আচ্ছা তো আমি সবসময় বলি যে ধরেন আমাকে জনি ভাই এবং মঞ্জুর ভাই, আমি মঞ্জুর ভাইকে বলে এআই, উনি আমার যাবতীয় ইনফরমেশন উনি আমাকে কীভাবে প্রেজেন্ট করে পাবলিশ করতে উনি করছে, আর জনি ভাই আমাকে ডিরেকশন দিয়েছে এইভাবে ছবিটা তুলতে হবে। তো টম ক্রুজ যখন হেঁটে আসতেছে, আমি না বিশ্বাস করে আমার না তখন মানে হাত কাঁপতেছিল, মানে এত এভাবে হেঁটে আসতেছে, দেখতেছি ছবি তুলবো। তখন আমি ছবি দিয়ে যখন ক্যামেরা টাক করলাম, আমার তখনও লিটারেলি আমার না হাত কাঁপতেছে, মানে ছবি তুলতে পারবো কিনা, ফোকাস করতে পারবো কিনা। তখন একজন সিকিউরিটির দায়িত্বে ছিলেন, উনি আমার লেন্সের সামনে চলে আসছেন। আচ্ছা তখন আমি তখন কীভাবে, পাশে আমার একজন ফরাসি ফটো সাংবাদিক ছিলেন, আমি বললাম যে আচ্ছা আপনি যদি একটু বলতেন, উনি সরে যেত। উনি বলার সাথে উনি সরে গেছে। তখন আমি ছবি তুলতেছি, তখন সবাই টম ক্রুজ চিৎকার দিচ্ছে। তখন ধরেন আমাদের আসলে অপশন ছিল, আপনি যদি টম ক্রুজের সাথে সেলফি তুলতে চেষ্টা করেন, আসলে আপনি টম ক্রুজের ছবিটা তুলতে পারবেন না। তখন আমার কাছে মনে হয়েছে আমি টম ক্রুজের সাথে সেলফি তুলতে চাই না, আমি আমার ক্যামেরায় টম ক্রুজের ছবিটা আমি তুলতে চাই। আমি ছবি তুলে যাচ্ছি, উনি যখন গাড়িতে ঢুকে যাচ্ছেন তখন আমি একটা চিৎকার দিই টম ক্রুজ বলে, তখন একটা লুক দিল, তখন আমি আবার ছবি তুললাম আর কি। তখন আমি আসলে ধরেন ডিটেইলে আমার মানে এখনো আমি বলতেছি আমার হাত পা কাঁপতেছে, মানে হয় না যে ধরেন একটা মানুষের ছবি ফ্যান বয় মোমেন্ট, হ্যাঁ মানে এক ধরনের অভিজ্ঞতা, মানে যাকে আসলে এতদিন ধরে দেখতে চাইছি তাকে সামনে দেখা এবং সেই সাথে ছবি তোলা। লাবণ্য কাঁপছে, জানতে চাইছে যে বাস্তবে টম ক্রুজ কেমন, তাই না? একদমই তাই, আমার খুব ইচ্ছে। খুবই হ্যান্ডসাম, মানে হয় কি ধরেন মুভিতে যেরকম দেখেছি বাস্তবে আসলে অনেক ওরকমই, এবং খুবই হাস্যোজ্জ্বল। আমি একটা জিনিস দেখলাম, উনি যখন হেঁটে আসতেছে সিকিউরিটি তো ধরেন চারপাশে, তখন ওনার একজন ওনার পরিচিত উনি এগিয়ে গিয়ে ওনার সাথে হ্যান্ডশেক করতেছে, মানে উনি একটু দূরে, উনি কিন্তু ধরেন সিকিউরিটি ক্রস করে উনি ওনার সাথে হ্যান্ডশেক করে কথা বলতেছে। তো আমি বললাম যে মানে মানুষ মনে হয় যখন যত উপরে উঠে তত বেশি বিনয়ী হয়, উনি কিন্তু ওনার ওইদিকে যাওয়ার কোনো দরকারই নেই, তারপর উনি ওনাকে হাই বলে ওনার সাথে হ্যান্ডশেক করে উনি চলে আসতেছেন, এবং প্রত্যেকে অটোগ্রাফ দিচ্ছেন, কেউ ছবি তুলতে চাচ্ছে, সবাই চিৎকার দিচ্ছে, আবার অনেকে আছে ধর ওনাকে দেখে তাকায় আছে, মানে কি করবে। আমার জন্য অটোগ্রাফ নিয়ে আসতেন, আমার জন্য। হ্যাঁ ভবিষ্যতে। আর কার সাথে দেখা হলো? তারপর ধরেন নাটালিয়া পোর্টম্যানের সাথে আমার দেখা হলো, উনি হেঁটে আসতেছে একদম মুখোমুখি। তো আমি মনে হচ্ছে মানে মেয়েটা অনেক সুন্দর, পরে আমি হ্যাঁ ওটা তো নাটালিয়া পোর্টম্যান। তারপর ওনার ছবি তুললাম, তারপর ক্রিস্টিয়ান স্টুয়ার্টের সাথে দেখা হলো, তো উনি হেঁটে আসতেছেন, ওনার ছবি তুললাম। তারপর ধরেন এবার যেটা হয়েছে সেরা অভিনেত্রী হচ্ছে নাদিয়া মেল্লতি, সম্ভবত ওনাকে না আমি না, উনি সম্ভবত ফরাসি। ওনাকে আমি একাধিকবার উনি আমার সামনে উনি হাঁটাচলা করেছেন, মুভ করেছেন, একাধিকবার ওনার সামনে দেখা হয়েছে, আমি না মানে ওনাকে আসলে আমি ছবি তুলি। আর আমার যেটা বলে আমি কানে যেটা হচ্ছে কাভার করতে গেলে আমার যেটা উপলব্ধি, আমার আসলে জ্ঞানের সীমাবদ্ধতা ছিল। ধরেন আপনি আসলে অনেক আর্টিস্টকে জানি না, তখন বিশ্ব মিডিয়ায় ধরেন অনেক বিভিন্ন সেক্টরে আছে, যেমন একজন অভিনেতা সম্ভবত উনি মেক্সিকান খুবই জনপ্রিয়, উনি যখন হেঁটে আসতেছে তখন কয়েকজনকে সেলফি তুলতেছে ওনার সাথে, তখন আমি পাশে একজন উনিকে বলছি উনি মেক্সিকান খুবই, ও আচ্ছা, ততক্ষণ ধরেন আমার সাথে ছবি তোলা হয়নি। তারপর ধরেন আমি আরেকজন ওই অভিনেত্রীর সাথে আমার দেখা হচ্ছে, উনি হচ্ছে চায়না বিউটি কন্টেস্ট উনি সেকেন্ড রানার আপ হয়েছেন। আচ্ছা, তো উনি যখন
লালগালিচা হেঁটে যখন উনি বের হচ্ছেন তখন না অনেকে দেখি ওনার সাথে সেলফি তোলার জন্য খুবই দৌড়াদৌড়ি করছেন, ওনার কাছে যাচ্ছেন, ছবি তুলছেন। তো আমি পাশে একজনে বলতেছি আচ্ছা উনিকে, মানে আমি যেটা হচ্ছে ধরেন আমি আসলে যেটা জানি না সেটা আসলে আমি স্বীকার করতে আমি কখনো কুণ্ঠাবোধ করি না। তো উনি আমাকে বলতেছে উনি এরকম ওনার পরিচয়টা আমাকে দিল। তখন আমি বলছি আমি কি ওনার একটা ছবি তুলতে পারবো? তখন উনি আমাকে বলতেছে আপনি কোথায় থেকে আসছেন? যথারীতি তখন এটাই সবচেয়ে ধরুন ভালো লাগে যে ধরেন আমি বাংলাদেশ থেকে আসছি, ধরেন আমি বাংলাদেশে একজন নাগরিক এবং আমি আমার প্রতিষ্ঠানের নাম বললাম, আমি বাংলা ট্রিবিউনে কাজ করি। তখন বলছে আচ্ছা আমি গিয়ে কথা বলি। তখন ওই ভদ্র মহিলা ওনার পার্সোনাল সেক্রেটারিকে গিয়ে বললো, আমার পরিচয় দিল। তখন উনি আবার আমার কাছে আসছেন। তো উনি বলছে আবার জানতে চাইছে আমি কিসে কাজ করি। তখন ওনাকে আমি আমার কাজ দেখালাম, আমার ফোনে যে আমার কাজ এগুলো। উনি আবার গিয়ে ওই আর্টিস্টকে বললো যে ও আসছে বাংলাদেশ থেকে ফটোগ্রাফার, ও তোমার ছবি তুলতে চায়। তো উনি ভাবছে আমি ওনার সাথে ছবি তুলতে চাই। তো উনি আমাকে ডাকলো, তো ওনার মোবাইল দিয়ে ছবি তুলে দিল। বলছে না না আমি আপনার ছবি তুলতে চাই আমার ক্যামেরা দিয়ে। আপনি বিশ্বাস করেন লিটারেলি উনি তখন গ্যাদারিং এর মাঝখানে উনি আমাকে একটু সময় দিল, অল্প একটু সময়ের মধ্যে আমি ওনার এই ছবিটা তুলতে পারছি। তখন আমার মনে হচ্ছে ধরুন আমি সেটা ভাবি না উনি আমাকে সময় দিবে। ভারতীয় কোন কোন তারকাকে দেখলেন? ভারতীয় কোন আমি অনুপম খেরের সাথে আমার দেখা হয়েছে, তারপর বোমা ইরানির সাথে দেখা হয়েছে। তো অনুপম খের যখন ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন তখন আমি ওনাকে ওনার যথারীতি এখানে যে হয় কি আপনাকে একটা প্রোটোকল মানতে হয়, ওনার পাশে যে পিআর এজেন্সি থাকে কিংবা ওনার যে সহকারী আছে ওনাকে গিয়ে আমি আমার পরিচয় দিলাম। তখন উনি অনুপম খেরকে বললেন, তখন উনি আমাকে একটু সময় দিলেন যে হ্যাঁ ছবি তুলবো। এবং ওনার খুবই টেস্ট, আমি যখন ছবি তুললাম উনি তখন ওনার মোবাইলটা আমাকে দিল, বলে যে আপনি আমার কটা ছবি তুলে দেন ওনার মোবাইলে। তখন আমি ওনার মোবাইল ছবি তুললাম। এরপরে যেটা হচ্ছে কানে আপনার ধরুন একটা হোটেল আছে, ওখানে আর্টিস্টরা থাকে এবং আপনি ওখানে ঢুকতে পারবেন, যারা ইলেকট্রিশিয়ান কার্ড থাকে আপনি রেজিস্ট্রেশন যেতে পারবেন। তো আমি ওখানে যাই একটা ছবি তুলতে। আমি যখন নামতেছি তখন একজন আমাকে বলছে কেমন আছো দাদা। তখন আমি বললাম যে এখানে বাংলায় বললো কেমন আছো, কে হতে পারে? পরে দেখি যে অনুপম খের, উনি আমাকে জিজ্ঞেস করতেছে আমি কেমন আছি তার পরের দিন। তো আমাদের ভালো আছে, উনি আমাকে মনে রাখছে, কারণ যে আমি বলছি বাংলাদেশ থেকে আসছি, উনি আমাকে জিজ্ঞেস করছে বাংলায়। তারপর বোমা ইরানি যখন উনি ছবি তুলতেন ওনার টিমের সাথে, তো আমি গিয়ে পাশে দাঁড়ায় আছি। তো বড় আমি ওনাকে গিয়ে বললাম যে আমি যথারীতি আমি বাংলাদেশ থেকে আসছি, এটা না বলতে একদম ভালো লাগে যে কোত্থেকে আসছে। তখন উনি আমাকে ধরেন বললো যে একটু সময় চাইছে। উনি ওনার ছবি তোলার দর্শকরা অনেক ওনার সাথে সেলফি তুলে যাচ্ছে। তারপর আমি ওনার দিকে তাকায় আছি যে কখন উনি আমাকে সময় দিবে। তখন বলছে হাজি। তখন উনি আমাকে গিয়ে আবার আলাদাভাবে একটু সময় দিলেন। ধরেন এই ধরনের এক ধরনের অভিজ্ঞতা ধরেন। সেখানে তো অনেক বিশ্বখ্যাত পণ্যের জন্য অনেকে অ্যাম্বাসেডর হিসেবে যান, সেটা লাল গালিচায় হাঁটেন। আমরা ঐশ্বরিয়াকে দেখছি 2002 সাল থেকে, বা আরো অনেকেই যান। সেরকম কারোর সাথে দেখা হলো না? এবার আমি ওইখানে কানে ছিলাম 20 তারিখ পর্যন্ত। তো আমি তখন ওনাদের সাথে আমার দেখা হয়নি, ওনারা এরপরে আসছেন আর কি। আচ্ছা, তো এবার তো কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ একটা বিশেষ সম্মাননা নিয়ে আসলো। প্রথমবারের মতো শর্ট ফিল্ম বিভাগে স্পেশাল মেনশন পেল বাংলাদেশের আদনান আল রাজীব পরিচালিত আলী। তো সেখানে উপস্থিত থেকে যখন জানতে পারলেন আপনি, সেই অনুভূতিটা কেমন ছিল? সেটা হচ্ছে ওই পুরস্কার হওয়ার আগে আমি রাজীব ভাইয়ের সাথে যোগাযোগ করি, জনি ভাইয়ের মাধ্যমে, যে রাজীব ভাইয়ের একটা ছবি তুলতে চাই, মানে হয় না যে। তো আমি রাজীব ভাইয়ের ছবি তুলি। তখন রাজীব ভাইয়ের ছবি তোলার পরে আমি যখন চলে আসি, যখন জানলাম, তখন ধরেন থাকে না যে বাংলাদেশকে ধরেন প্রথমে একভাবে চিনলো, এখন ধরেন আদনান রাজীবের মাধ্যমে। তো আমি কানে গিয়ে যেটা বলবো, কানে যে অনেকগুলো দেশের প্যাভিলিয়ন থাকে বিভিন্ন, যেটা আসলে আমাদের বাংলাদেশের প্যাভিলিয়ন ছিল না। এটা ধরেন এক ধরনের আক্ষেপের জায়গা। ধরেন এটা আসলে সরকারি আসলে যদি এটা পৃষ্ঠপোষকতা করেন। আর কানে বা এই পর্যন্ত যতগুলো অর্জন হয়েছে, রেনা মারিয়ম নূর থেকে শুরু করে ধরেন আলী, আমি বলবো প্রত্যেকে কিন্তু ব্যক্তিগত অর্জন। কান চলচ্চিত্র উৎসবের গল্প শুনছিলাম এবং এমা ওয়াটসনের সাথেও তো সেখানে দেখা হয়েছে। হ্যাঁ, মানে ওনাদের পুরো এডিংটন টিম নিয়ে আসছিলেন উনি মুভিটার জন্য। হ্যাঁ, মানে আপনি হয় কি ধরেন একসাথে এত আর্টিস্ট, আপনি কাজ ছবি তুলবেন, মানে খুবই নার্ভাস। তখন আমি আসলে পুরো টিমের ছবি তুলতে যাচ্ছি, সবাই চিৎকার দিচ্ছে, এক ধরনের অনুভূতি। আমি ছবি এটা আসলে ধরেন মানে হয় কি আমি তখন না ওই টিমে আমি এমা ওয়াটসনের দিকে বেশি ফোকাস ছিলাম, কিন্তু ওনার পাশে যে আরো অনেক তারকা, তখন আমি সবার ছবি তুলতেছি। তো আমি যথারীতি আবার এটাই বলবো, ধরেন আমার আসলে জানা সীমাবদ্ধতা ছিল, যেটা আসলে আমার ভবিষ্যতে আমাকে আরো বেশি জানতে হবে, ভিজুয়ালি অনেক আর্টিস্টের নাম জানতে হবে। অবশ্যই, আসলে মানুষ তো ধীরে ধীরে পথ বাড়ায়। তো আপনি বাংলাদেশে এত তারকাকে চেনেন এবং এত তারকার ছবি তুলেছেন আপনি, সেটিও হয়তো একদিক দিয়ে যথেষ্ট। এবং পাশাপাশি শুধু বিনোদন জগতে তারকা নয়, আপনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সাথেও আপনার দেখা হয়েছে একাধিকবার। শুনবো সেই অভিজ্ঞতা। উনি প্রথম উপদেষ্টা হওয়ার আগে ওনাকে আমার একটা ছবি তুলতে হবে। আচ্ছা।
তখন আমি ওনার সহকারীর সাথে যোগাযোগ করি, তো উনি আমাকে একটা নির্দিষ্ট সময় দেয়। তখন আমি না আমার আসলে একটু আগে হলে ভালো হয়, ছবিটা আমার এতটার মধ্যে লাগবে। তো উনি এরকম করতে করতে উনি আমাকে 6টার সময় দিলেন। আচ্ছা, আমি ধরুন 5:30 ওনার অফিসের সামনে যাই, উনি 5:45 অফিসে আসেন এবং 6টায় উনি আমাকে সময় দেন ছবি তুলতে। আমাকে ধরেন 1 মিনিট কি 2 মিনিট ছবি তুলতে দেন। তখন উনি বলছে ওনার আরেকটা ইন্টারভিউ আছে লাইভ, তো উনি যদি অপেক্ষা করেন তারপর আমি ওনার ছবি আবার তুলতে পারবো। আচ্ছা, তো এটা তো ধরেন এক ধরনের সুযোগ। ধরেন আপনি একটা মানুষ, মানে ওনার, আমার কিন্তু অনেক ইচ্ছে ছিল ওনার একটা ছবি তোলার, মানে আমার যেটা ধরেন পোর্ট্রেট আর্কাইভ করার। তো আমি অপেক্ষা করবো স্যার, কোনো সমস্যা নেই। তো আমি অপেক্ষা করতেছি, উনি ওনার লাইভটা শেষ করার পর উনি আবার আমাকে সময় দিল। তখন আমি ওনাকে ধরেন বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে ছবি তুলতেছি, মানে এটা এক ধরনের অভিজ্ঞতা। তারপর ধরেন ছবিটা তোলার পরে এরপর যখন উনি সরকার প্রধান উপদেষ্টা হলেন, তারপর আমি এখন ডয়েচে ওয়েল থেকে একটা অ্যাসাইনমেন্ট পাই এবং ওইখানে আমি আমার কলেজের সাথে যাই ছবি তুলতে। আমার যেটা হয় সবসময় আমি যখন চেষ্টা করি, আমি যখন কারোর ছবি তুলি তখন আমি তার আই কন্ট্যাক্ট চেষ্টা করি, যে আমার ক্যামেরার দিকে একটা আই কন্ট্যাক্ট দিলে। তখন আমি ছবি তুলতেছি, তখন আমি ওনার দিকে তাকালাম, হাতটা তুললাম, উনি আমার দিকে একটু লুক দিল, তখন আমি ছবি তুললাম। ওটা এক ধরনের অভিজ্ঞতা। তখন যখন ইন্টারভিউ দিয়ে শেষ হয়ে যাচ্ছে তখন বলছে স্যার আমার ছবি হয় না, আমার একটা ছবি তুলতে হবে। তখন উনি দাঁড়িয়ে গেলেন যে ঠিক আছে এখানে ছবি তুলো। ওনার তো একটা প্রটোকলের মধ্যে দিয়েছিল। তারপর যে উনি আমাকে সময় দিছে, তখন ধরেন আমি আসলে দিন শেষে বলবো কি, ধরেন আমি আসলে সৌভাগ্যবান যে আমি যখন যেটা চেয়েছি, আমাকে যার ছবি তোলার চেষ্টা করেছি, কোনো না কোনোভাবে না আমি পেয়ে গেছি। অবশ্যই ভাগ্য তো অবশ্যই একটা বিগ ফ্যাক্টর মানুষের জীবনে, তবে ভাগ্যের পেছনে বোধহয় মানুষদেরও ছুটতে হয়। কর্ম এবং ভাগ্য দুটি একজন মানুষের জীবনে সাফল্য নিয়ে আসে। কতটুকু সাফল্য এনেছেন আমরা একটু দর্শকদের দেখাতে চাই, আমরা এই ছবিগুলো দর্শকদের একটু দেখাতে চাই, নিজেরাও দেখতে চাই। একদম, চলো দর্শক চলুন আমাদের আজকের অতিথি আলোকচিত্র সাংবাদিক মোহাম্মদ সাজ্জাদ হোসেনের কাজের কিছু নমুনা দেখে। চমৎকার, অসাধারণ। মানে এই ছোট্ট জীবনে এত অর্জন, বাকি জীবনে কি করবেন? অনেকের ছবি তুলেছেন আপনি, বাংলাদেশের অনেক বিনোদন জগতে তারকাদের ছবিও তুলেছেন। দু একজনের সাথে যদি কোনো বিশেষ অভিজ্ঞতা শেয়ার করতে চান। আমি বিশেষ অভিজ্ঞতা যেগুলো, আমি ধরেন আমি প্রথম যখন ছবি তুলি, ধরেন নোবেল ভাইয়ের কথা আমি বলবো, আপনি তো বিখ্যাত বিখ্যাত। উনি আমাকে প্রথম সময় দিয়েছেন ধরেন বিকাল 3টায়। আচ্ছা, আমি আবার ধরেন সময়ের ব্যাপারে খুবই মানে চেষ্টা করি যে সঠিক সময় দিয়ে, এবং আমি যখন যাই ওনার বাসায়, আমার কিছু রিকোয়ারমেন্ট ছিল, ওনার কিছু শখের জিনিস ছিল, তো উনি ওগুলো সব গুছিয়ে রাখছেন এবং উনি 3টায় উনি রেডি। তো ওনাকে আমি যখন আমি বললাম আমি একটু রুপটপে ছবি তুলবো, এটা কি সম্ভব কিনা ভাইয়া, উনি সরাসরি রুপটপে চলে গেলেন। যাওয়ার পর যেটা হলো, আমি ওনার ছবি তুলতেছি, তো ওনাকে আমি এক জায়গায় বসতে বললাম, উনি এখানে বসে ছবিটা দিলেন আমাকে। আমি পরে দিয়ে কি ওখানে প্রচণ্ড ধুলাবাড়ি, উনি কিন্তু দেখেছেন এখানে, উনি কিন্তু বসলো না, কাপড়ে নষ্ট হবে। তারপর উনি বসে যখন ছবিটা দিলেন, তখন আমি বললাম যে উনি তো আমাকে চাইলে বলতে পারতেন যে না আমি এখানে বলবো না। তো ওনার যে বিনয়, মানে এটা ধরেন আসলে আমি সব সময় মনে রাখি। অসাধারণ। এবং আরেকটি বিষয় দর্শকদের জানাতে চাই, লাবণ্যকেও জানাবো, তিনি কিন্তু অভিনয় করেছেন এবং একটি চলচ্চিত্রে, এবং সেটি আমার লেখা একটি চলচ্চিত্রে, এবং সেখানে জয়া আহসানের সাথে তিনি অভিনয় করেছেন। কেমন অভিজ্ঞতা আমি সেটাও একটু শুনে নেই তাহলে আপনার। না, এটা আসলে ধরেন খুবই আনএক্সপেক্টেড, মানে আমি আসলে কিছু কিছু জায়গায় রুমান ভাইয়ের কাছে কৃতজ্ঞ, উনি ধরেন ওই সুযোগটা আমাকে দিয়েছেন, এবং ওটা আমার ধরেন অভিনয় আমি বলবো না, আমি যে কাজটাই করি আমি ওটাই করেছি। অবশ্যই এই জন্য আপনার জন্য ইজি হয়েছে আলোকচিত্র হিসেবে, এবং তাকে বড় পর্দায় দেখা গেছে। হ্যাঁ, ওই সময় আসলে অনেকে মানে বলতেছে যে আপনাকে দেখেছি, তা আমি আচ্ছা। তো সেটা কেমন লেগেছে? পরে মনে হয়নি যে এই কাজটাও করা যায় মানে পাশাপাশি? না না না, এটা সম্ভবই না। ওইখানে ধরেন মানে
হবে না। আমি আসলে ক্যামেরার পিছনে থাকতে পছন্দ করি, কারণ ক্যামেরার পিছনে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ, এবং আমি যে আপনাদের সাথে কথা বলতেছি আমার এক ধরনের নার্ভাস কাজ করতে, আমি আসলে মানে পারছি কিনা কিংবা এতক্ষণ নার্ভাসনেস কেটে গেছে, এতক্ষণ আমরা গল্পে ঢুকে গেছি। তো আপনি তো এখন নিউজ কভারেজ করছেন এবং বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, তো সেখানের কাজগুলো তো আরো বেশি চ্যালেঞ্জিং। তো দু একটি অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। আমার ধরেন যদি আমি কোভিড সময়টা বলি, ওইটা তো এক ধরনের জার্নি ছিল। ওই সময় ধরেন সবাই ঘরে চলে যাচ্ছে, আমি বের হচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং করোনা আইসিইউ ইউনিটে যাচ্ছি, ছবি তুলছি। তো আমার সহধর্মিণী হচ্ছেন ডাক্তার, উনি তখন কোভিডের উপজেলা ছিলেন। আচ্ছা, আমাদের লাইফটা দেখেন, উনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ওনাকে এক ধরনের ওই যে আমরা যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা ব্রিফিং হতো প্রতিদিন কতজন মারা গেছে, উনি করোনার দায়িত্বে ছিলেন। উনি ওনার উপজেলাতে যেটা হয়েছে প্রত্যেকের ফোন দিতেন, আচ্ছা, আজকে কত সুস্থ আছে কিনা। এর মধ্যে ধরেন অনেকে ধরেন পৃথিবীতে নেই, আপনি দেখেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর এক ধরনের জার্নি, তখন এক ধরনের আমি এক জায়গায় উনি আরেক জায়গায়। তা আমি যখন ঢাকায় বের হইতাম, আমারও তখন বিভিন্ন জায়গায় দেখছি যে ছবি তুলছি, তো এক ধরনের অভিজ্ঞতা তো ছিল ধরেন খুবই পীড়াদায়ক। আর বর্তমান সময় আমি যদি বলি, ধরেন যখন কোনো বড় ঘটনা ঘটে, আমি যখন এটা ছবি তুলি, ওটা সাক্ষী হতে পারছি, এটা ধরেন আমার এক ধরনের ভালো লাগা কাজ করে। একদমই। আপনার কাছ থেকে বারবার সহধর্মিণীর কথা শুনতে পাচ্ছি, ও বারবার ওনার করছে। হ্যাঁ, এবং এজন্যই জানার আগ্রহটা বেড়ে গেছে। তার সম্পর্কে একটু জানতে চাই, সেই সাথে নিজের ওয়েডিং এ আসলে ফটোগ্রাফি কে করেছিল, আপনার তোলা হয়েছিল কিনা, সেগুলো নিয়ে একটু জানতে চাই। আমি সহধর্মিণী বলতে আসলে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি অনেক মানুষের সাপোর্ট, এবং আমার সহধর্মিণী খুবই সাপোর্টিভ। আমাদের একসাথে থাকা হয় না, উনি ওনার কাজের জন্য উনি ঢাকার বাইরে থাকেন, রাজশাহীতে, আমি ঢাকায় থাকি। তো আমাদের তো এক ধরনের দূরত্ব থাকে, কিন্তু এই মানুষটা যখন দূর থেকেও আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আমি যখন সারাদিনে যখন খুবই, সব দিন তো মানুষের একরকম যায় না, যখন কাজ শেষে যখন বাসায় ফিরি সবসময় আমাদের কথা বলা হয় না, কিন্তু যখন খুব খারাপ লাগে তখন ওর সাথে যখন কথা বলি একদম ভালো লাগে, কাজ করে। আর আমার সহধর্মিণী আমার কাছে বিশেষ এই কারণে বলবো, আমি আসলে ওনার পিছু অনেক দিন ধরে ঘুরেছি। মানে ঘুরেছি বলতে, উনি যখন ঢাকা মেডিকেলে পড়াশোনা করছেন, আমি তখন আমার বন্ধুর মাধ্যমে ওনার সাথে আমার পরিচয় হয়। আমি এখন বলে যে আমি এখন ওনাকে প্রথম যখন দেখছি, ববকাট চুল, উনি চশমা পরা, আমার এখন এটা মনে পড়ে আর কি। আচ্ছা, তো ওনার সাথে আমি আসলে 2016 সালের 21শে ডিসেম্বর ওনাকে আমি জানাই যে আমি প্রপোজ করা হয়। তো উনি বসে ওনার ফ্যামিলি যদি অনুমতি দেয়, তো ফ্যামিলি অনুমতির জন্য উনি অপেক্ষা করি। তো আমরা 2019 আমরা বিয়ে করি। বিয়ের পর উনি যেহেতু তারপর উনি জয়েন করে স্বাস্থ্য ক্যাডারে বিসিএসে, তো আমাদের আসলে আলাদা থাকতে হয়েছে সবসময়, দূরে একসাথে থাকাটা কমেছে। কিন্তু সবসময় যেটা হয়, যে কোনো কাজে যদি আমি ধরেন আমি মনে হয় আমি এটা পারবো না, তখনই ধরেন ও আমাকে বলবে না তুমি পারবা। আমি যেটা বলি আপনি উনি, আমার আসলে আমাদের প্রথম শুরুটা হচ্ছিল আপনি চেয়ে, তারপর ধরেন একটা সম্পর্ক তুইতে আসে, তুই থেকে আমাদের আসলে বিয়ের পরে অনেক দিন সময় লেগেছে যে তুমিতে আসে। হ্যাঁ, কারণ কোথাও গেলে না তুই করে বললে না সবাই তাকায় থাকে। আচ্ছা, যে তুই। তো বিয়ের অনুষ্ঠান হয়েছিল নিশ্চয়ই? বিয়ের অনুষ্ঠান খুবই ছোট করে হয়েছিল। তো সেখানে আপনি ছবি তুলেছেন? আমি সেখানে ছবি তুলি নাই, কিন্তু পরবর্তীতে ছবি তুলেছি। আচ্ছা, তো সেখানে আপনাদের ছবিগুলো কে তুলেছিল? ওখানে ওয়েডিং ডায়েরি থেকে ছবি তোলা হয়েছিল। আচ্ছা, আর আত্মীয় স্বজনরা তো ছবি তুলেছেন। আচ্ছা। তো আপনি তো জীবনে অনেকের ছবি তুলেছেন যারা এখন আমাদের মাঝে নেই, সেই ছবিগুলো আছে, সেই মুহূর্তগুলো আছে, তো সেরকম বিশেষ কারো কথা কি এই মুহূর্তে মনে পড়ছে? হ্যাঁ, যেমন ধরেন এন্ড্রু কিশোর, উনি যখন মানে ওনার ছবি আমি তুলেছি। তারপর দ্বিতীয়াপা, চিত্রনায়িকা দ্বিতীয়াপা, ওনার ছবি তুলেছি, এবং আপনার সাথেও ছবি ছিল। এই ধরেন হয় কি, এটা এক ধরনের বেদনা। ধরেন আপনি মানে আমরা তো আসলে পত্রিকায় কাজ করি, যখন কেউ মারা যায় তখন কিন্তু আপনাকে তখন ছবিটা খুঁজে বের করতে হয়, এবং ছবিটা তখন প্রকাশের জন্য ওই সময় না এক ধরনের জার্নি যায়, যে ধরেন আপনি একটা মানুষের ছবি তুলছে, ওনার সাথে আপনার অনেকগুলো স্মৃতি আছে, যে স্মৃতিগুলা আপনার কাছে তখন ভেসে উঠে আর কি। এবং উনি মারা যাওয়ার পর ওই ছবিটা আপনার প্রকাশিত হচ্ছে। আপনি তো বিশ্বের বিভিন্ন, যেটা আমি দর্শকদের জানাচ্ছিলাম, যে আন্তর্জাতিক গণমাধ্যমে আপনার ছবি প্রকাশিত হয়েছে, অনেকগুলো নাম আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু আপনি ক্লান্ত হননি ছবি তুলতে তুলতে। তো এরকম দু একটা বিশেষ স্মৃতি যে সেখানে আপনার কাজ গেছে। কোভিডের সময় যেটা হয়েছে, তখন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি এক ধরনের কাজ বন্ধ। তখন আমার কলিগ, আমি রেদওয়ান ভাইয়ের কথা বলবো, আমি ওনার কাছে কৃতজ্ঞ। উনি গার্ডিয়ানে কাজ করেন, উনি আর আমি মিলে একটা কাজ করি গার্মেন্ট শ্রমিকদের নিয়ে, এবং সেটা গার্ডিয়ানে ছাপা হয় অনেক বড় করে। এবং তখন না ধরেন অনেকগুলো পরিবারের সাথে আমরা মিশি,
এর মধ্যে একটা প্যাথেটিক আমি গল্প পড়ি, সেটা আসলে পরবর্তীতে আমি মানে একজন ভদ্রমহিলা ওনার চাকরি চলে যায়, উনি মা হবে, আচ্ছা। উনি মা হবেন, ওই জন্য উনি কাজ করতে পারবেন, ওনার চাকরি চলে যায়। আর দেখেন এটা কতটা বেদনাদায়ক যে আমরা আসলে কতটা ধরেন অমানবিক হয়ে যাই মাঝে মধ্যে। এই জিনিসটা আমার ধরেন এই মুহূর্তে মনে পড়ছে। এছাড়াও ধরেন বিভিন্ন সময় ধরেন আন্দোলন কিংবা ধরেন কোনো একটা মানুষের ইন্টারভিউ নিবে, ওনার ছবি তুলতে হবে, ছবি তোলা হয়। আপনার অনেক স্বপ্নই তো পূরণ হয়েছে, তারপরও জীবন্ত বহতা নদীর মতো স্বপ্ন দেখে যাওয়ার নামে জীবন। তো এই মুহূর্তে ভবিষ্যৎ পরিকল্পনা কি, কিংবা কি কি স্বপ্ন দেখছেন? আমি আসলে বলবো আমার জীবনে আমি আমার প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি পেয়েছি এবং আমার স্বপ্ন পূরণ হয়েছে। যেটা এই মুহূর্তে আমি আসলে ভালো মানুষ হয়ে ভালো কাজ করে যেতে চাই। আচ্ছা। সেটা যে কোনো ধরনের ছবি হতে পারে। এবং আমি মানুষের ধরেন হয় কি ধরেন আমি আজকে আপনার সাথে আমি কথা বলে যাব, আমি আসলে চাই আপনারা কখনো ভবিষ্যতে আবার আপনারা যাতে আমাকে মনে করেন, কিংবা ধরেন আমি আপনার একটা ছবি তুললাম, এই ছবিটা দেখে হয়তো আপনি আমাকে মনে রাখেন, এতটুকু চাও আমার। আলোকচিত্রীদের বোধহয় সেটি স্বপ্ন থাকে, ছবির মাঝে তারা বেঁচে থাকতে চায় এবং কর্মের মাঝে। আপনি সেভাবেই কর্মের মাঝে বেঁচে থাকুন। আজকে সকালটিকে সুন্দর করে তুলবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ।